আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ডক্টর ইউনূস কি একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবেন? আমাদের অতিথি কাউকে স্পেশালি পরিচয় করানোর কিছু নাই, সবাই আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জনাব পিনাকি ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালোবাসা। আহ, ইলিয়াস, আপনি আনমিউট করেন। ইলিয়াস হোসেন আমাদের আরেক অতিথি। আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে? ডক্টর ইউনূস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায়? প্রফেসর ইউনূসের প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই, এর সেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, পুলিশ বাহিনীর যে অবস্থা, তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা, সেটা সবকিছু মিলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে করতে পারবেন কিনা এটা আমি জানি না। এটা কিভাবে এগোবে, সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা। প্রথম যে বিষয়টা নিয়ে ওনাকে নজর দিতে হবে সেটা সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন। আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য। সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই, সেটা প্রবাবলি সম্ভব হবে না। আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে, আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম। আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম। তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম। নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা, এই দুইটা তো এক না। মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো ২ জন বা ৩ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো। তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে? এটা সম্ভব? এটা তো সম্ভব হবে না। এবং দাদা, ধরেন বাস্তব বাস্তব অবস্থায় আমরা যদি দেখি যে ইলেকশন কমিশন, মানে আমি তো দেখছি যে নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম কিনবেন, মানে খরচের ধান্দা। আর এটার কি হবে? আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি, দেখে কি করবেনটা কি? তারপরে কি হলো? মানে কি আপনি করা বডি যাবে? ক্যাম দিলেন আর কি, তারপরে কি? মানে এইটা তো ধরেন এখন যে অবস্থা, তো এটা নিয়ে আমরা আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন? পরিস্থিতি কি? না কনক ভাই, ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে, এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে, অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে। আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না। বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি। এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর, বাংলাদেশ তো বহু পরের কথা, পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। কিন্তু এটা জামাত কি আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে, যেটা ৮৬-৯৬-তে হয়েছে বা ৭১-ও? মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত, মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা, মানে কেমন যেন তারা ইয়ে করে। এবারও কি এরকম কিছু হচ্ছে? ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন? মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই, এটা তো সব দলেরই তো ভুল থাকে। রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে। হুম। আম, কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে যদি মূলামূলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি এটা মনে করব যে এটা আর একটা রাজনৈতিক ভুল হবে, বড় ধরনের রাজনৈতিক ভুল হবে। এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে, করতে বাধ্য হবে। কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে, সেটার দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে। হ্যাঁ। আর আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে ১২% মানুষ বিএনপিকে ভোট দেবে, ১০.৫% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, ৩%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দেবে, ৭%-এর মতো মানুষ, ৭.৩%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সবার ভোট যদি এক করেন, তাহলে দেখবেন যে ৬৩% মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়?
তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের? তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি, আমরা তো জামাত ইসলামীর শত্রু না, আমরা বিএনপিরও শত্রু না। তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক, আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে তো। মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 73%, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। আপনি, আরে আমি, কনক, আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে, পারে না? এখন এই তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল? মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি? মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম, আমাদের পাছায় লাথি দিয়ে পাবলিক চলে যেত, পরের দিন চলে যেত। ওটা এমনিতেই দেখা যায়, আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায়, আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায়, আমার ফেসবুকের লেখায় দেখা যায়। পাবলিক এমনি দেখাই দিত যে আমরা এদেরকে চাই না, এদেরকে পছন্দ করি না, আমরা এদের সাথে নাই। কারোর মনে না হলে এটা সরাসরি বলুক, তারপরে দেখা যাবে না। দেখেন ভাই, বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই, সেটা হচ্ছে একটা বলার মতো, তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে। অনেক চেষ্টা করেছে, সব শেষ নির্বাচনে তারা ড্যামি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে, পারে নাই। বিএনপি এবার যেটা পেয়েছিল, অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল। জামাত, এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো, সারা পৃথিবীর কাছে আমার মনে হয় বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো। ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে, এই প্রথম আলো, ডেইলি স্টার এরাই বানিয়েছে। এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল, জামাত ইসলাম, তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে, এনসিপি। আর বাংলাদেশের মানুষ এমনিতেই 500 মানুষ এক জায়গায় হলে 150 মানুষের মাথায় টুপি থাকে। তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হতো, বিদেশিরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে। আর হরতাল, মিটিং, মিছিল এইসব হলে মারামারি হইতো, পুলিশও একটু মারতো। ইয়েরা দেখতো যে ওকে, ঠিক আছে, বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী দল, বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায়। এটা এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না, বিদেশিদের কথা বলছি। সো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল, এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা একটা নির্বাচন করতে পারতো। না, যদি ভালো না করতো 5 বছর পরে তারা বিরোধী দলে আসতো, সমস্যা কি? বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল, কোনো সমস্যা হয়নি। তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো, তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয়, খুন হইতে হয়, মানুষ কথা বলতে পারে না, ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না, যেগুলো হয়েছে আমরা দেখেছি। এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গায় আছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনারা দুইজন আমার সাথে আছেন, কনক ভাই কালকে ফোন দিলাম, কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা, এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে। আমাদের এখনো ক্রাইসিস আছে, আমরা অনেক সমস্যার ভেতরে আছে। আমি আমার 2 ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি, মানে টার্গেটে গিয়েছে। যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে সে একটা খেলনা কিনেছে। খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যেই দামের জিনিসটা কিনেছে, ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না। যখন ক্যাশে এসছি তখন ও বলতেছে যে আব্বু, এই ও না, আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে। তো আমার পকেটে প্রায় 7-8টা $100 নোট। ও তখন বললো যে আব্বু তোমার কাছে কত টাকা আছে? ঠিক আছে, আমি বললাম যে এই 700। আমি বললাম কত ডলার দরকার তোমার? সব আছে, তুমি যেটা চাবা সেটা। তাহলে আমি আবার দেবো। আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে এই যে ক্রাইসিস যায়, এগুলো নিজের চোখের সামনে দেখেছে, ওর মাথায় এটা কাজ করেছে। তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি। তারপরেও যদি জিজ্ঞেস করি, পিনাকিদার শরীর অসুস্থ, উনি বেড রেস্টে আছেন, হসপিটালে ছিলেন, এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আমরা এখন কেমন আছি, আমার মনে হয় 5 তারিখের চাইতে 1000 গুণ ভালো আছে। এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন ভাই মাঝখানে একটা করলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। নয়ন ভাই, এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি, নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি, এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন। তো আপনি যদি বাঙালি হয়ে যান, মুসলমান না হইতে পারেন,
তাহলে তো আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না। আপনি তো ভালো থাকতে পারতেন। আগে আওয়ামী লীগে যোগ দিতেন। বাঙালি হইলে তো সমস্যা। না বাঙালি হওয়া ওই মানে তো আমরা ভারতীয়। ইলিয়াস তো ইলিয়াস বিষয়টা হচ্ছে ওইটাই যে ধরো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না। এরকম একটা রাইট। ফ্যাসিবাদ যে সরবে, বিএনপি হাসিনা পালাইছে, এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার 10-15 দিন সময় লেগে গেছে হুম, যে হুম। আদৌ গেছে কিনা, আদৌ সম্ভব কিনা এটা। তো একই অবস্থা ভাই, একই অবস্থা আমাদেরও। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই ২ টা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা ২ দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না। যেকোনো একজনকে ক্ষমতায় যেতে হবে। আপনাদের ভেতরে অনেক কিছু হবে, মারামারি হবে, খুনোখুনি হবে। এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে। ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে ২-৪ জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবেই, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে পিনাকির জায়গা থেকে বা কনক সারোয়ারের জায়গা থেকে সবার একটাই আমার মনে হয়। আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ৫ তারিখের পরপর কথা বলেছি কেন? আপনার বুকের ভেতর চিনচিন করে শেখ মুজিবের জন্য, এইজন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে বা এইভাবে চালান। তারপরেও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতায় নাই। বিএনপিও নাই ক্ষমতায়, আর জামাতও নাই। সো তারপরেও ভালো আছেন। অন্তত এইটুক ভালো থাকবেন। ঘরে ঘুমাইতে পারবেন। পুলিশ আপনার বাসায় যায় না এখন। গুম হওয়ার ভয় নাই। শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যেকোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। এবং ২ টা দলই আপনাদের কাছে অনুরোধ, এই কাদা ছুড়াছুড়ি, এবং এনসিপি কেও বলব যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন। না, এই দায় তো নিতে হবে। এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি, খারাপ খবর শুনি। আমি জানি না ওইদিকে যাচ্ছে কিনা, কি হচ্ছে আদৌ উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন। মানে এই পরিস্থিতিতে ধরেন আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের সেনা অফিসার, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের মাস্টার, সব প্রত্যেকে, মানে ধরেন যারা ৩-৪টা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে রিগড নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা প্রত্যেকেই স্ব জায়গায় বহাল। আপনি কোথাও টাচ করেন নাই। আপনি কি শাস্তে চাচ্ছেন? আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন? এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন। আচ্ছা, একটা জিনিস বলেন কনক, আমি বলি, মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই, তো এখন করার কিছু নাই, এটাই আমার নেচার আর কি। তো উম, রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না, বলেন তো? হুম, আপনি এতদিন কাজ করছেন না? রাইট। হ্যাঁ, ইলিয়াস, তোমার একটা চিন্তা আছে না? এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে, করা উচিত আছে কি? ইয়েস অর নো বলো, আছে? মিউট হয়ে আছো। অবশ্যই। প্রফেসর ইউনূসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে, আমারও আছে, আধা ঘন্টা কথা বলছে। যে আচ্ছা বলেন তো, আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যেরকমই করেন, যতটুকুই করেন, করছেন তো, আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে? কেউ কিছু বলছে? নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে? একজন বলছে? কেউ বলে নাই। কেন বলেনি? মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই? আমাদের লেখাপড়া করি না আমরা? নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না? নাকি আমরা কিছু বুঝি না? নাকি আমরা মূর্খ সদা? না, আমরা ওই কিছু বুঝি না। আমরা কিছু বুঝি না, মানে ওই যে একটা ইয়ে আছে না, এটা মুখ খারাপ করতে হয় আর কি, সরি। মানে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এটা দিস ইজ লাইফ। হ্যাঁ, দিস ইজ লাইফ। ওইটা ওই ছোটবেলায় আমাদের ইয়ে আহ, আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল, যারা লাশ কাটতো আর কি, লাশ কাটতে আমাদের হেল্প করতো। হ্যাঁ, ডেড বডি তারা প্রিজার্ভ করতো, পোস্টমর্টেমেও তারা হেল্প করতো, আর ডেড বডি কাটতেও খুব এক্সপার্ট, ভেরি এক্সপার্ট তারা। তো ওই রকম পচা টচা লাশটা আসতো সারাক্ষণ, এর গন্ধ টন্ধ তো বিভৎস গন্ধ। তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো, মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি। হ্যাঁ, তো ওর একজনের, এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে। হ্যাঁ, এত দার্শনিক কথা বলতো না, এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলোসফি গুলো জানে না আর কি। তো বড় লোক এবং গরিব, এদের মধ্যে যে তফাৎ,
এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো, সেই ডোম আমাদেরকে। হ্যাঁ, তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এখানে মিউট করা যাবে না, বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দিস ইজ ফিলোসফি, দিস ইজ লাইফ। সে বলতো যে ভাই, আমরা শাক খাই, পেতনি লাগাই, আর ভূত হয়, আর উনারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। তো এই যে সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার, এইখানে দরকার সোনা খাওয়া লোক, যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে, তাদেরকে দরকার প্রফেসর ইউনূসের সরকারের। আর আমরা, আমাদের বাপেরা শাক খেয়েছে, পেতনি লাগিয়েছে, আমরা ভূত হয়েছি। আমাদের কি, আমাদের এটা রাষ্ট্র? এটা আমাদের রাষ্ট্র না, এই রাষ্ট্র ওদেরকে, ওদের যারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। আমাদের মতো পেতনি পেতনি চোদার রাষ্ট্র এটা না। তো এটা গরিবের রাষ্ট্র তো না, এটা খুবই দরিদ্রের রাষ্ট্র না, এটা গণমানুষের রাষ্ট্র না, এটা এলিটের রাষ্ট্র। এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এবং এটাই আমার লক্ষ্য। সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, না আমি আবারও আমি মাপ চাই। না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ ধরেন অনেক কথা সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি। এবং ধরেন আসলেই তো তাই দাদা, তাই না? আসলেই তো তাই। তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা। মানে লক্ষণ তো বলতেছে না আর কি। এখন সামনে যে সংকটগুলো আসছে, সেই সংকটগুলো আদৌ উনি কিভাবে নিরসন করবেন। আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন, ওরা অঙ্গীকারনামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে। মানে একটা, মানে কি বলবো, একটা তামাশা, চারিদিকে তামাশা চলছে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা শুনি। আপনার ওভারঅল কি মনে করেন, ইউনূস কি আসলে নির্বাচনে সক্ষম হবেন কিনা, এখন আসলে করণীয় কি? সময় তো আর হাতে বেশি বাকি নাই। তো সার্বিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে। আমার মনে হয় এই সরকারকে দিয়ে সম্ভব না। এই সরকার যদি মনে করে যে তারা, ওই যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি দেখেন, তিনি যায়া কনস্টেবল, এসআই, এই খাইছো, কি খাইছো, কি দিয়ে খাইছো, মানে এমন একটা ভাব, উনি চ্যাটের পালা আব্দুল, বুঝছেন? আর বেটা তোরে তো দেখতে কনস্টেবলের মতো দেখা যায়। বেটা যায় ওইখানে গিয়া করি যে খাইছো, কি খাইছো, এটা কি কোনো ভাষা নাকি? শেখ মুজিব আপনি? সবাই তুই তুই করে, তুমি 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 বলার কে? তুমি তুমি পারমিশন নিছো আমার কাছে? তুমি তুমি বলবা? কনস্টেবলকে সম্মান দেন। এগুলি করে এই বন্যা টন্যা সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম। আপনি উপদেশটা যতগুলো আছে, আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি, আসিফ নজরুল তাও বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই এর হোক আর যাই হোক, তারপরেও সে বলেছে। এর বাইরে আমাদের দেখান তো যে এই স্টুডেন্ট 2-3 জন ছিল, এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে? হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে? একজনও নাই। এগুলো তারা করেছে। সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যাক। তবে একটা জিনিস বলে রাখি, যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন। এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না, তারপরে থাকবে না। চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন, যেদিন চেয়ার পাছার নিচে থেকে চলে যাবে, তারপরের দিন থেকে পাছার চামড়া উঠানো শুরু হবে। এখন পর্যন্ত ফেনীর 16টা লোক জেলখানায় আছে, ভাল লাগে না? এখন পর্যন্ত আমি লিস্ট নিলাম ওই দিন 800 জনের উপরে লিস্ট। আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি বলছি, আমাদের এই স্বামী ভাইরেও বলছি। স্বামী ভাই আমার ওই দিন ফোন করছে, বলছে ভাই কারা কারা আছে। আমি বলছি ভাই আমি আপনারা দিব, আমি আমি যে জায়গায় দেওয়ার দরকার আমি দিব, দেখি কে কি করে। এখন পর্যন্ত বিডিআর এর লোকগুলো রে ভাই, জীবনে এই পৃথিবীর ইতিহাসে এখন, আরে ভাই শেখ হাসিনার মতো বদমাশ আমার জীবনে, আমার নিজের চোখে যত মানুষ দেখেছি, ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম 2 দিন। আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে, ওর মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না। ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে না যেটা শেখ হাসিনা করেছিল। সো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে। তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে, সেই শুনানির শেষে আদেশটা দিবে, বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে। আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে, যদি আপনি করতে যান, কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে? একটা মন্ত্রণালয় দেখান, সবখানে তো দুর্নীতি হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি।
এই দুইটাকে যে কোনোভাবে কালার করা হবে। সো এগুলো করা হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে মনে হয় এই অবস্থা হতো না। এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে। তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে, কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না, কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে। হচ্ছে তো ব্যবস্থা নেয়া। তো আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রহমান যদি সরকার প্রধান হয়, সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে। এবং তারেক রহমান যদি দেশে যায়, আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে। সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি। এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি নির্বাচন পেছানো মানে মানে করা হয়। আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে, যদি সম্ভব হয় 1 বছরে সম্ভব হইতো, আরো 6 মাস সময় আছে, আপনি সরান। আপনি কেন এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন? আপনি নতুন করে লোক না, দেশে অনেক মানুষ আছে, বিজ্ঞ লোকজন আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে, যাদের শক্তি আছে, তারা করবে। কিন্তু Right. সেটা না করে যদি এইভাবে করতে চায়, আমার মনে হয় এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না, করব না। এইভাবে দেশ চলতে পারে মানে না। 1 বছরের মাথায় 1 বছর পরে দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না, ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলে। এই জন্য এতগুলো মানুষ, ওগুলি তো চোখে ভাসে এখনো। আপনার মনে নাই কনক ভাই, আমরা ঘুমাই নাই রাত, সেই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে, কি হচ্ছে, কি আরে ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে। যখন এই যে করলো, লাইট গুলো সব ইন্টারনেট বন্ধ করে যখন ছবিগুলো আসতে থাকলো, ভাই খুব খারাপ। এগুলো এখনো মানসিক ভাবে দেয়। আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন, এটা কোন ধরনের সুশীলতা রে ভাই? আপনি ক্ষমতায় এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমানরে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন, এগুলো আমরা দেখেছি। সো দেখছি অনেক কিছু। এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের, তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না, তখন কিন্তু সব টিরে ন্যাংটা করা হবে। সময় থাকতে সাবধান হন, দেশটা সঠিক পথে নিয়ে যান। জি দাদা, আপনার পরে সর্বশেষ পর্যবেক্ষণ, মতামত, পরামর্শ। না, আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্ট্যাবিলিটি নিয়ে আসা উচিত দেশে। এটা এটা এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত। এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে, আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে, সবাইকে নিয়েই। যদি সেটা চালায়, ওয়েল অ্যান্ড গুড। কোনো ফ্রন্ট যদি তৈরি হয়, গড়ে ওঠে, রাজনৈতিক ভয়েস যদি দেয় 63% মানুষকে, প্রবাবলি তাহলে এই 63% মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টই রাজনৈতিক ক্ষমতায় যাবে। দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। আরো অনেক হয়তো না, আমি একটু যদি অ্যাড করি যে আপনি নির্বাচন, ইলিয়াস নির্বাচনে চাচ্ছেন, আপনিও নির্বাচনের কথা বলছেন, আমিও নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনূস, এই সক্ষমতার জন্য কি করণীয়? এই যে আগামী যে 6 মাস আছে, এই সময় 6 মাসে আসলে পিন পয়েন্ট কি করণীয়? ভাই সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দেওয়া সম্ভব না। তাহলে আপনার রিসাফল করতে হবে, না হলে নির্বাচন দিয়ে দিতে হবে। প্রশাসন তো এখন বিএনপির দখলেই আছে। সো আমার মনে হয় অসম্ভব কিছু না। কি হবে, হয় বিএনপি আসবে, নাহলে জামাত এনসিপি আসবে, সমস্যা কি? আদৌ বিএনপি দখলে না, আছে? প্রশাসন বিএনপির দখলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না, না, সেটা বায়াস নির্বাচন। ভাই বিএনপি, আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসলে আমি ওইটাই ওই কথাটা বোধহয় ওই সময় শেষ করিনি যে আমি চাই এবার আসুক জামাত ইসলাম, তাদের সাংগঠনিকভাবে আরো বেশি সমৃদ্ধ হোক, তাদের মানুষের কথা আরো বলুক। এবং আমার মনে হয় এই 5 বছরে বিএনপি যত ভুল করবে ততটা জামাতমুখী হবে মানুষ। সো 5 বছর পরে জামাত আসুক। এখন যেহেতু হাসিনা যাওয়ার পরই আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি কোনো ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না, যাদের নামের সাথে ইসলাম আছে। এবং আমি মনে করি ভাই, আমি অত বিশাল ইমান আমার শক্ত না, তো এই কারণে বললাম। এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন, বাট বিএনপিরই আসা উচিত। তারেক রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত। এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো ওইটুক সক্ষমতা তার শারীরিকভাবে আছে, আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দিক। আমার মনে হয় বেটার হবে। এখন বিএনপির যেগুলো দেখা হচ্ছে এত আচ্ছা ভাই একটা জিনিস বলি, ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের, মানে আগে নেওয়া হইতো না, সেটা কে নিত?
মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি? আওয়ামী লীগের লোকই তো নিত। হুম, হুম, হুম। এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই, কোনো প্রশাসন নাই, নিয়ম নাই, শৃঙ্খলা নাই। বিএনপির ৩ গ্রুপ যা ঠেলাঠেলি করছে। এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি। চাঁদাবাজি হয় নাই কবে? মানে এই যে ট্রাক আসে ঢাকায়, কোনদিন কি একদিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো? এখনো হয়। আমি এটার সমর্থনে কথা বলছি না, কিন্তু হয়তো হতো। ৫ই আগস্টের পরে কয়েকদিন বন্ধ ছিল। হুম, ওইটা পাঁচই আগস্টের পরে। ওইটা তো অন্য জিনিস। ওই সময় তো দ্রুত কিছুই ছিল করেছিল। না। ওই সময় জনগণের হাতেই দেশ ছিল। যে কারণে বন্ধ ছিল। কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল কখনোই এটা বন্ধ রাখা যায়নি। হয়তো মিলিটারি কিছু সময় 111 এর কিছু সময়টাতেই ছিল, কিছু ভালো সময় ছিল। যাক এটাই আরকি। তো চাঁদাবাজি এই দেশে ছিল, বন্ধ হওয়া উচিত। যেভাবে এখন বলা হয় দেশটা এত পরিমাণে একদম নতুন করে মনে হচ্ছে বিভিন্ন খাতে চাঁদাবাজি শুরু হয়েছে, এই পরিস্থিতি হয়নি। বাট না, যদি হয়ে থাকে কিছু, কিছু না, জায়গায় আমার মনে ইলিয়াস, হয় তারেক রহমান ক্ষমতায় গেলে আরো ভালো হবে না, পরিস্থিতি। ইলিয়াস, এখানে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছিলেন যে বিএনপির সাথে সাথে বহিষ্কার করছে, কিন্তু আপনি যদি দেখেন যে এ পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? এটা তো ম্যাজিস্ট্রেসি বিএনপির দায় পাওয়ার না। দিন তো বিএনপি ম্যাজিস্ট্রেসি তো তারা পাওয়ার দিন ধইরা জেলে পাঠাবে না। আছে। জেলে নিবে কে? জেলে নিবে সরকার। জেলে তাহলে তো বিএনপি পাঠাবে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, তাদের ভূমিকা কিন্তু তারেক অনেক। রহমান যদি কোনো চাঁদাবাজের জন্য ফোন করে বলে ভাই আমার এইটা ছেড়ে দেন, এই যদি বলে আমাদের কাছে ভয়েস রেকর্ড দিয়ে দেন, দেখি। আমরা দেখি। না, 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 কনক মানে বিএনপি তো থানা দখল করছে না, এরকম দু একটা হারানোর ঘটনা জন্য। ঘটছে, না দু একটা ঘটনা হ্যাঁ, ঘটছে, থানা এটা দখল কিন্তু একেবারে করছে। রিমোট এরিয়া, ধরেন লোকাল মানুষ যে থানা ঘেরাও করে নিয়ে ভাই আসছে। থানা দখল না, থানা দখলের থানার চাইতে ১০ মাইল দূরে যদি বিএনপির লোকজন কোনো চাঁদাবাজের পক্ষে ডাইরেক্ট গুলি করেন, আমরা ওইটার পক্ষে থাকবো ভাই। কেউ আমরা এটার পক্ষে বিপক্ষে যাব না তো। আমরা পুলিশের পাশে থাকবো। করেন না, সমস্যা কি? চাঁদাবাজি কে সমর্থন করে? কিন্তু মানে আপনারা যদি বিচার না করেন তাইলে তো এরকম চলতেই থাকবে। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি। ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান। ও খুনের দোসর, ও আওয়ামী লীগের দোসর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন। ওনারে যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বইও পড়েন। ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এবিসি টেবিসি বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা, দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না। সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। সো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নাই, ২-৪ জন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আইসেন। আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই। সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে, এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা। নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব, এইটার দায় নিতে হবে। সিরাজ শিকদার আমার নেতা, আমি আপনাকে এইটার জন্য এর শাস্তি আপনাকে আমি দেব। শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে। সাতার হাড্ডি ভেঙে দেব হারামজাদা। শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়োরের বাচ্চা, তোর সাতার হাড্ডি ভেঙে দেব। বাংলাদেশে যেদিন আমি আসবো আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি। শুয়োরের বাচ্চা, সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেয়া হবে শুয়োরের বাচ্চা, হারামজাদা। না, তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভসকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক। আমরা তো আসলে হাসিনা না, কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না। শেখ মুজিবের অবদান আমার নেতাকে হত্যা করছে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে। তুমি শেখ মুজিবকে যদি দাদা
এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত, আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত। এই যে 30,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা, তার 15,000 হত্যা করা, তারপরে আমি হচ্ছে জাসদ যে করি না, আমি তার- জাসদ করি না, আমি জাসদ করি না, আমি তারও কমিউনিস্ট তো ছিলাম। মানুষ। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে মারার বদলা আমি নেব, শুয়ারের বাচ্চা তো। এবং তার এটা তো তার বক্তব্যই আছে, সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার, তার মানে সে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে, এই হত্যার সাথে সে জড়িত, এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসায়ী, পয়সা পিছন দিয়ে হান্দায় দেওয়া হবে ওই সময়, চামড়া ব্যবসায়ী, পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে। এখানে এখানে টাকা ইলিয়াস দিয়ে সব করতে পারে। ইলিয়াস, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম, যে টাকা যেমন আছে, আবার কোন কোন শিল্পী কোন কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেলও করা হচ্ছে। আপনি তো জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল, যে চরিত্র হনন এবং ব্ল্যাকমেলিং এর বহু কিছু, তো ওই হুমকিও দেয়া হচ্ছে, টাকাও দেয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার, যে এই যে আমরা তো হাসিনাকে পছন্দ করি না, আমরা তার এইসব কনক ভাই, একটা জিনিস বলি কনক ভাই, ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য। সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বউ বলে, হ্যাঁ জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না ভিডিওটা, বুরকাওয়ালা মহিলা, মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে। আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো, পাড়ায় মেরে ফেলতো ওইখানে। আপনি তারা নিয়ে ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সো আরে না, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে গোরাব্বানি, না ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে দাদা, আমার চোখের সামনে দেখেছি, এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। আমরা তখন গোলাম আজমের গাড়িতে আমি ওই দিন নিজে ছিলাম, ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিলাম। তো এই যে কাজগুলো করেছেন, এগুলো এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি এমন কোনো দিন নাই 2-4টা লাশ আমরা দেখি নাই। আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই, আবার বন্দুক নিয়ে আসতো, ছেলে পেলে সব সামনে যাইতো। এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল। কারা করেছে এগুলো? রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে আস্তে সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে। এখন আমার মনে হয় যারা এইখানে যে সমস্ত সোকল্ড কালচারাল ফ্যাসিস্ট, যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে, এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয়, কোনো টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে, তাদেরকে দেখে নেব। আমি আজকে বলে দিলাম, তাদেরকে দেখে নেব, এবং আমি যেটা বলি সেটা করব। এবং কিছু গণমাধ্যমও শেখ মুজিবের যেমন সমকাল, এই একে আজাদের সমকাল, তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের 3 পৃষ্ঠার পরে, যা চিকন এক জায়গার মধ্যে, শেষের পৃষ্ঠাও না, পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝখানে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে। আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি, এবং অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে, টেলিভিশন এগুলো করেছে। না, আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই মানে ফ্যাসিবাদকে যারা সমর্থক এখনো আছে, এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন। পিনাকিদা যেটা বললেন, পরিচালক, প্রযোজক, টেলিভিশন ওনার, ফিল্ম ওনার, তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন, না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই। তো দাদা, এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা যে জায়গায় দেখি, চিফ অ্যাডভাইজার ইউনূসকে আমরা নিশ্চয়ই সমান দৃষ্টিতে দেখবো না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, গত 1 বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই, এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি চালাতে পারতেন। আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না? ডক্টর ইউনূসের দায় উনি কিভাবে এড়াবেন, কি মনে করেন আপনি? না, এটা তো প্রথম থেকে বলতেছি, যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে নেওয়া হচ্ছে, এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন। হ্যাঁ, এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে, এবং ছাত্রদেরকে এটার দায়টা নিতে হবে। তো
মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে, বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে? কোনো কিছুই করেনি। তো তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না, তারা এই রক্তদানের মর্ম বুঝবে না, তারা এই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না, তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি, আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি, আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি। এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো, যদি 24-এ আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম, তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না, ওদের কারো কিছু হতো না। কার কি হতো? হ্যাঁ, হয়তো আসিফ নজরুলের কিছু হইতো, আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো, হয়তো প্রফেসর ইউনূস জেলে যেতেন, আর আর কার কি হতো? কারো কিচ্ছু হতো না। তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল, ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল। হ্যাঁ, অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো। আমরা বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা, কেউ মাথায় নিল না, কেউ কানে তুললো না। একটা বিপ্লব হলো, বিপ্লব বাদ দেন, একটা সরকার পতন হলো, পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে। তো কেন একটা জাতীয় সরকার হলো না? কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না? কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই? থাকলে তো আজকে এই অবস্থা হতো না। আপনি দেখেন প্রফেসর ইউনূস 2 বার ওই যে বডি সোহেল আছে না, বডি সোহেলের সাথে মিটিং করছে 2 বার ডেকে নিয়ে তার অফিসে। প্রফেসর ইউনূসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার? একবার? বডি সোহেলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না? কোথাও ডাকছে? মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে? করেনি। দেবপ্রিয়কে করে এসে এনগেজ, অমুককে করে এসে এনগেজ, তমুককে করে এসে এনগেজ, আর একটা করে ঝামেলা করে। আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনূসের কেউ চোদে না, আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি, আমরা পাশে এসে দাঁড়াই। না, এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন, এনজিও করেন, উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না। তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম, মন চাইলে আমি এনজিও থেকে নিলাম, মন চাইলে আমার অমুক ভাইরে নিলাম, অমুক ভাইয়ের ছেলেরে নিলাম, অমুক ভাবিরে নিলাম? তাই তো করছে। এক বছরে আমার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, অমুক তমুক, এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু, এই তো নিয়ে করছে। সে স্বীকারও করছে যে পাইনি, তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে। তো তারপরে 1 বছর চলে গেল, তা এর মধ্যে রিভিউ করতে পারলেন না? চাঁদাবাজি বা অরাজকতা নিয়ন্ত্রণে আমরা সরকারের কোনো কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই, সেনাবাহিনীর কোনো পদক্ষেপ দেখি নাই। তো সব মিলাই মনে হচ্ছে যেন মানে একটা সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। আমরা পর্যবেক্ষণে রাখছি। জনাব পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনেক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবো। দাদার জন্য সবাই দোয়া করেন, দাদা শারীরিকভাবে অসুস্থ। না দাদা, দেখে মনে হয়েছে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে তরুণ, আপনাকে দেখে কেন মনে হবে? আমরা নিশ্চয়ই নিকট সময়ে আমাদের আসলে গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা আর একটু শর্ট তো মাসে অন্তত একবার হইলেও বসা উচিত সার্বিক আলোচনার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। নির্বাচনের ছাড়া বিকল্প নাই, নির্বাচনের দিকে যেতে হবে। ডক্টর ইউনূসের 1 বছরের পারফরমেন্স, ডক্টর ইউনূস সরকারের 1 বছরের পারফরমেন্স আমরা সন্তুষ্ট নই, দেশের মানুষও সন্তুষ্ট নয়। ইকোনমিক দু একটা খাত, অর্থনীতির জায়গাটা এবং ভারতের সাথে মোকাবেলার যে জায়গা, কিছু আন্দোলন দমন, সবকিছু মিলিয়ে প্রাথমিক যে স্ট্যাবিলিটি সেটি তৈরিতে ডক্টর ইউনূসের অনন্য ভূমিকা, অর্থনীতি এবং স্ট্যাবিলিটি আনার ক্ষেত্রে। কিন্তু সার্বিকভাবে ফ্যাসিবাদের দোষরা সব জায়গায় বহাল। আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখছি না। আমরা মোটিভেশনাল স্পিচ শুনছি, নানা রকমের জ্ঞানের কথা শুনছি। এগুলো আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচনের পক্ষে সহায়ক হবে অনেকের মনে প্রশ্ন। একটি সুষ্ঠু নির্বাচন, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ 15-16 বছর ভোটাধিকার বঞ্চিত। আমরা চাই তাদের মতের প্রতিফলন ঘটুক, একটি নতুন গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করি।
দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।